আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা নিন। লন্ডন থেকে শুভেচ্ছা জানাচ্ছি কাজী হেমায়েতুদ্দিন মিশন এবং সাম্প্রতিক বাংলাদেশের ঘটে যাওয়া রাজনৈতিক বিভিন্ন ঘটনাবলী বিশ্লেষণে আমার সঙ্গে আছেন আমার খুবই পছন্দের একজন মানুষ। সুপ্রিয় দর্শক, সাজ্জাদ কাদেরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। একটা খবর ছড়িয়ে পড়েছে পশ্চিমবঙ্গকে কেন্দ্র করে। এটি খবরের চেয়ে বলতে পারেন যে গুজব ছড়িয়ে পড়েছে যে পশ্চিমবঙ্গে নতুন বিজেপি সরকার দায়িত্ব নেওয়ার সাথে সাথে সেখানে গরু জবাই, গরুর মাংস বিপণন বিক্রি করা নিষেধ করা হয়েছে, এমন আলাপে শুরু হয়েছে। বিশেষ করে বাংলাদেশে এমনটা শুরু হয়েছে। আসলে কি তাই? আসলে কি? আমরা সেটি দেখব। মাংস নিয়ে, মাংস জবাই, পশু জবাই, পশু মাংস প্রক্রিয়াকরণ, এগুলো নিয়ে কিন্তু বাংলাদেশেও আইন আছে। আপনি কি জানেন? বাংলাদেশে একটা মিটলেস ডে আছে, সপ্তাহের একদিন মাংস মুক্ত দিন। এটি কি জানেন? এগুলোর প্রয়োগ নেই, তবে ঢাকা সিটিতে প্রয়োগ আছে। একদিন রবিবার মাংস জবাই কিন্তু ঢাকা শহরে হয় না, কিন্তু সারা বাংলাদেশে হয়তো এই নিয়মটা মানা হয় কিনা, সম্ভবত মানা হয় না। সারা বাংলাদেশে আপনি সপ্তাহের 7 দিনই মাংস পাবেন, কারণ আইন আছে, প্রয়োগ নেই, দেখার কেউ নেই। ঠিক তেমনি ভারতেও মাংস জবাই, পশু মাংস প্রক্রিয়াকরণ, বিপণন আইন আছে। পশ্চিমবঙ্গেও আইন আছে। গুজবটা কতটুকু গুজব আর সেখানে আসলে কি ঘটতে যাচ্ছে? পশ্চিমবঙ্গের রাজনীতিতে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে গবাদি পশুর মাংস বিক্রি সংক্রান্ত সরকারের নতুন নির্দেশিকা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকার গবাদি পশু জবাই এবং মাংস বিক্রি নিয়ে পুরনো একটি আইন নতুন করে বলবৎ করার নির্দেশ দিয়েছে। 1950 সালের এই আইনটি নিয়ে বর্তমান রাজ্য জুড়ে শুরু হয়েছে নানামুখী চর্চা। শুধু পশ্চিমবঙ্গ রাজ্য নয়, এটি বাংলাদেশেও চর্চা শুরু হয়ে গেছে। পশ্চিমবঙ্গ এমন একটি রাজ্য, আমরাও কলকাতায় গিয়ে প্রকাশ্যে সেখানে মাংস বিক্রি হতে দেখেছি। আপনি কলকাতার হোটেলে গিয়ে আপনি গরুর মাংস পাবেন বা পান। ধর্মাচার, যদি ধর্মাচারের কথা বলেন, সেখানে মসজিদে মাইকে আজান দেওয়া হয়, সব কিছু হয়। কিন্তু এই অপপ্রচারগুলো করে আসলে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের, মুসলমানদের মধ্যে একটা আতঙ্ক তৈরি করার জন্য এগুলো আসলে করা হচ্ছে। পশ্চিমবঙ্গে 30% মুসলমান, কিন্তু পশ্চিমবঙ্গের জনগণ, মুসলিমরা সেখানে সংখ্যালঘু হলেও একটা বিশাল অংশ। কাজে মুসলিমদের এমন কোনো ক্ষতি হোক, বিজেপি আসুক আর যেই সরকারই আসুক না কেন, এমনটা করবে, এটি আসলে বিশ্বাস করাটা মানে গুজবকে বিশ্বাস করা। যেই হোক, পশ্চিমবঙ্গ এমন একটি রাজ্য যেখানে গবাদি পশুর মাংস বা গোমাংস বিক্রি বা খাওয়ার উপর কোনো আইনি নিষেধাজ্ঞা নেই। কিন্তু ভারতের অনেক জায়গা আছে, যেমন উত্তর ভারতের অনেক রাজ্যে এটি নিষিদ্ধ হলেও বাংলায় রেস্তোরাঁ থেকে শুরু করে সাধারণ বাজারে গোমাংস সহজলভ্য। তবে সাম্প্রতিক নির্দেশিকায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 1950 সালের প্রাণী সম্পদ সুরক্ষা আইন কঠোরভাবে মেনে চলার নির্দেশ দিয়েছেন। খেয়াল করুন, প্রাণী সম্পদ, কিন্তু এখানে শুধু গরুর মাংস নয়, খাসির মাংসের ক্ষেত্রেও, এমনকি অন্যান্য পশুর মাংসের ক্ষেত্রেও কিন্তু এই প্রাণী সম্পদ সুরক্ষা আইনটা আছে 1950 সাল থেকে। সেটি নতুন করে বলবৎ করার নির্দেশ দিয়েছে। বিজেপি সরকারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে এর আগে তৃণমূল কংগ্রেস সরকার ক্ষমতায় থাকাকালীন এই আইনটি কার্যকর করতে গড়িমসি করেছিল। এখন সেই আইনটিকে পুনরায় বলবৎ করতে জোর দেওয়া হচ্ছে, আর সেটিকে গুজব হিসেবে ছড়িয়ে দেওয়া হচ্ছে যে পশ্চিমবঙ্গে গরু জবাই নিষিদ্ধ, গরুর মাংস বিক্রি করা নিষিদ্ধ, হোটেলে পাওয়া যাবে না। আপনি কলকাতায় যান, গিয়ে হোটেলে খুঁজুন, যেসব হোটেলে গরুর মাংস পাওয়া যায়, পান কিনা তারপরে বলবেন, গুজবে কান দেবেন না। 1950 সালের প্রাণী সম্পদ সুরক্ষা আইনে আসলে ঠিক কি বলা হয়েছে? আইন অনুযায়ী পশু বলতে সেখানে ষাঁড়, বলদ, গরু, বাছুর এবং মোষকে বোঝানো হয়েছে। নির্দেশিকায় যা বলা হয়েছে, 14 বছরের নিচে বয়স এমন কোনো গবাদি পশুকে বলি দেওয়া বা জবাই করা যাবে না।
মাংস কাটার জন্য স্থানীয় কর্তৃপক্ষ বা প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লিখিত অনুমতি বাধ্যতামূলক। 3, যদি কোনো পশু প্রজনন ক্ষমতা হারায় বা বিকলাঙ্গ হয় সেক্ষেত্রে বয়সের বাধ্যবাধকতা ছাড়াই প্রশংসাপত্র ইস্যু করতে পারেন ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তিরা। পৌরসভার চেয়ারম্যান বা পঞ্চায়েত সমিতির সভাপতিরা পশুটি দেখে নিশ্চিত করবেন যে সেটি আইনানুগভাবে জবাইযোগ্য কিনা। কোনো কারণে কর্মকর্তা যদি প্রশংসাপত্র দিতে অস্বীকার করেন তবে পশুর মালিক রাজ্য সরকারের কাছে অভিযোগ জানানোরও অধিকার পাবেন। এই নির্দেশিকাটি সামনে আসার পরে কিছু ব্যবসায়ী মহলে আশঙ্কার সৃষ্টি হয়েছে, বিশেষ করে কোরবানির ঈদের আগে এই ধরনের নির্দেশ আসায় গবাদি পশুর বাজারে বড়সড় প্রভাব পড়তে পারে বলে মনে করছেন অনেকে। তবে সরকার স্পষ্ট করেছে যে এই নিয়ম কেবল একটি বিশেষ ধর্মের জন্য নয়, বরং সব ধর্মের বলি প্রথা এবং মাংস বাজারজাতকরণের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য। উল্লেখ্য যে এই নিয়মটি হঠাৎ করে আসা কোনো বিষয় নয়। 2024 সালে কলকাতা হাইকোর্টের একটি রায়ের প্রেক্ষিতে রাজ্য সরকার আগেও এই আইনটি বলবৎ করার পদক্ষেপ নিয়েছিল। এবারের নির্দেশিকায় অতিরিক্ত হিসেবে যুক্ত হয়েছে স্বাস্থ্যবিধি বা হাইজিন সংক্রান্ত কিছু বিষয়, যেমন মাংস প্রকাশ্যে ঝুলিয়ে রাখা যাবে না, পর্দা দিয়ে ঢেকে বিক্রি করতে হবে এবং বাসি মাংস দীর্ঘক্ষণ রাখা যাবে না। অর্থাৎ মাংস আপনি ওপেন ঝুলিয়ে রাখছেন, সেখানে মাছি পড়ছে, পোকা পড়ছে ইত্যাদি ময়লা এসে পড়ছে, এটা তো স্বাস্থ্যবিধির জন্যই সেটা ঢেকে রাখার কথা বলা হচ্ছে। এটা তো ভালো জিনিস, কিন্তু এই ভালোটাকে খারাপভাবে ব্যাখ্যা করা হচ্ছে যে মাংস প্রকাশ্যে ঝোলায় রাখা যাবে না। অর্থাৎ হিন্দু ধর্মের লোকজন প্রকাশ্যে গরুর মাংস জবাই করে, গরু জবাই করে ঝুলিয়ে রাখা হয়েছে, এটা দেখতে চায় না। এই ধরনের প্রচার প্রপাগান্ডা চলছে। ব্যবসায়ীদের মধ্যে যখন আতঙ্ক দানা বাঁধছিল তখন বিজেপির তরফ থেকে বিষয়টিকে স্পষ্ট করার চেষ্টা করা হয়েছে। গোমাংস বিক্রিতে কোনো নিষেধাজ্ঞা নেই। সরকারের উদ্দেশ্য হলো স্বাস্থ্যবিধি নিশ্চিত করা, পর্দা দিয়ে ঢেকে মাংস বিক্রি এবং পশুর বয়স ও সুস্থতা পরীক্ষা করার যে নিয়ম তা মূলত জনস্বাস্থ্যের খাতিরে। কলকাতার পার্ক স্ট্রিট বা নিউ মার্কেটের মতো এলাকায় গিয়ে দেখা গেছে সেখানকার বড় বড় রেস্তোরাঁ বা মিট শপগুলোতে বিক্রি বাট্টা স্বাভাবিকভাবেই চলছে। অনেক রেস্তোরাঁ মালিক জানিয়েছেন যে সাপ্লাই চেইনে এখন পর্যন্ত কোনো নেতিবাচক প্রভাব পড়েনি, অথচ সমানে গুজব ছড়িয়ে দেওয়া হচ্ছে। তবে এই গুজবকে কেন্দ্র করে কলকাতায় হয়তো পরিস্থিতি কিছু হয়নি, কিন্তু সব জায়গার পুরো রাজ্যের চিত্র কিন্তু সমান নয়। উত্তরবঙ্গের জয়গাঁওয়ে, যা ভুটান সীমান্তের কাছে অবস্থিত, সেখানে একটি দোকান বন্ধ করে দেওয়ার খবরও পাওয়া গেছে। এর ফলে সেখানকার বৌদ্ধ ধর্মাবলম্বী ক্রেতারা সমস্যায় পড়েছেন। গ্রামাঞ্চলে বা শহরতলিতে অবশ্য ব্যবসায়ীরা কিছুটা চিন্তিত। হুগলির এক ব্যবসায়ী জানিয়েছেন কলকাতায় চাহিদা বেশি থাকায় মাংস দ্রুত বিক্রি হয়ে যায়, কিন্তু গ্রামে বিক্রি ধীর গতির। সেক্ষেত্রে আগে থেকে মাংস কেটে রাখা বা প্রশংসাপত্র জোগাড় করার প্রক্রিয়াটি তাদের জন্য বাড়তি ঝামেলার হতে পারে। পরিশেষে আমরা এটি বলতে পারি, জোর দিয়ে বলতে পারি যে পশ্চিমবঙ্গের বর্তমান সরকার গোমাংস বিক্রি নিষিদ্ধ করেনি, বরং 1950 সালের একটি আইনি কাঠামোকে কঠোরভাবে কার্যকর করতে চাইছে। এখানে পশুর বয়স, স্বাস্থ্য এবং বিক্রয়স্থলের পরিচ্ছন্নতা, এই তিনটি বিষয়কেই মূল গুরুত্ব দেওয়া হয়েছে। রাজনৈতিক বিতর্ক থাকলেও সাধারণ মানুষের প্রত্যাশা একটাই, নিয়ম যেন সবার জন্য সমান হয় এবং ক্ষুদ্র ব্যবসায়ীরা যাতে অকারণে হিংসার শিকার না হন। যাই হোক, এটা সত্য কথা যে সেখানে গরু মাংস জবায়ে কোনো নিষেধাজ্ঞা নেই, বিপণনে নিষেধাজ্ঞা নেই, খাওয়াতে নিষেধাজ্ঞা নেই, কোনো কিছু নেই। জাস্ট একটা গুজব ছড়িয়ে পড়ছে যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারও উত্তর ভারতের অনেক রাজ্যের মতো কঠোর হচ্ছে গোমাংসের ক্ষেত্রে। কিন্তু শুধু গোমাংস নয়, কিন্তু এখানে মহিষ আছে, এখানে খাসি আছে, মানে সব কিছুর ক্ষেত্রে। এবং শুধু মুসলমানরা মাংস খাবে, জবাই দেবে তাই নয়, কোরবানি করবে, এমনকি হিন্দুরা যে বলি দেয়, পাঠা বলি দেয়, সেই বলিদানের ক্ষেত্রেও এই আইনটি প্রযোজ্য।
গুজব নয়, আমরা সত্যটা জানি, এটাই আমাদের প্রত্যাশা। নমস্কার, আমি তরুণ ঘোষ। প্রথমেই একটা জিনিস বলে দিই, আপনাদের কাছে জানতে চাইছি, অনেকে আমাকে লেখেন কমেন্টে যে সাউন্ড খুব কম। দেখুন, আমার নতুন ফোন, মাইক্রোফোনও নতুন ডিজিটেকের। এখন সমস্যাটা বুঝতে পারছি না, আমার টেলিফোনের সমস্যা। যদি টেলিফোনের হয় তাহলে এবারে টেলিফোন কোম্পানির কাছে নিয়ে যেতে হবে। আর যদি সবাই আমার সাউন্ড কম পান তাহলে বুঝতে হবে আমারই সমস্যা, আর যদি ব্যতিক্রম হয় তাহলে বোঝা যাবে তাদেরই সমস্যা। আমার একটুখানি দয়া করে আপনারা কমেন্টে জানাবেন যে সাউন্ড প্রপারলি আপনারা শুনতে পাচ্ছেন কি না, এটা দয়া করে আমায় জানাবেন। এবার আছি খবরে। গতকালকেই আমি বলেছিলাম যে ইউনিভার্সাল সিভিল কোড খুব শীঘ্রই চালু হতে চলেছে, মানে অভিন্ন দেওয়ানি বিধি। এই যে মুসলিম মুসলিম অ্যাক্ট যেটা রয়েছে না, মুসলিম ল বোর্ডের একটা অ্যাক্ট আছে। মুসলিমরা যদি নিজেদের সপক্ষে কোনো মামলা হয় তাহলে পরে বলবে আমরা মুসলিম অ্যাক্ট অনুযায়ী আমরা বিচার করব। আর যদি বিপক্ষে মুসলিমদের মানে প্রতি অত্যাচার হয়েছে, অমুক হয়েছে তমুক হয়েছে, এরম যদি কিছু হয় তাহলে সঙ্গে সঙ্গে তারা আইপিসিতে মামলা করবে। তা কথা ছিল, একই দেশে দুই রকমের আইন কি করে চলে? দেশটা তো এক, তাহলে আইন এক হওয়া উচিত, প্রত্যেকের জন্য আইন এক। গতকালকে আমি বলেছিলাম যে ইউনিভার্সাল সিভিল কোড চালু হতে চলেছে। আজকেই কাগজে বেরিয়েছে, দেখুন, অভিন্ন দেওয়ানি বিধির চিন্তা রাজ্যের। অর্থাৎ যেটা গতকালকে আমি আন্দাজ দিয়েছিলাম, আজ একেবারে কাগজে বেরিয়ে গেছে। তার লেখা হচ্ছে, আগে তো 3 তালাক তো আগে উঠে গিয়েছে সুপ্রিম কোর্টের অর্ডারে। ওই তালাক 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 বললাম টেলিফোনে, আর তালাক হয়ে গেল, ও চলবে না। সুপ্রিম কোর্টের অর্ডারে ভারতবর্ষটা ক্যান্সেল। আচ্ছা, এবার যেটা হচ্ছে, আমি পড়ছি খবরের একটা অংশ, আমি পড়ছি। তাৎক্ষণিক 3 তালাক প্রথা রদের পরে গোটা দেশে অভিন্ন দেওয়ানি বিধি চালু করার পক্ষপাতী বিজেপি। কেন্দ্রীয় স্তরে অবশ্য এখনো এ নিয়ে কোনো উদ্যোগ হয়নি। পরিবর্তে বিজেপি শাসিত রাজ্যগুলিতে এক এক করে ওই আইন চালু করার কৌশল নেওয়া হয়েছে। উত্তরাখণ্ড, গুজরাটের অভিন্ন দেওয়ানি বিধি চালু হয়েছে, মানে উত্তরাখণ্ড আর গুজরাটে। মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং উত্তরপ্রদেশে কিভাবে এই আইন প্রয়োগ করা যায় তা খতিয়ে দেখতে কমিটি গঠন করেছে। অসম ও পশ্চিমবঙ্গ বিজেপির প্রতিশ্রুতি ছিল ক্ষমতায় এসে অভিন্ন দেওয়ানি বিধি চালু হবে। সেটা প্রতিশ্রুতি ছিল, নির্বাচনী প্রতিশ্রুতি, সেটাই পালন করার কথা বলছেন। আজ বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেন, অভিন্ন দেওয়ানি বিধি চালু করা বিজেপির ঘোষিত অবস্থান। অন্য শাসিত রাজ্যে ওই আইন চালু রয়েছে, পশ্চিমবঙ্গ অদূর ভবিষ্যতে তা হবে, কিন্তু কবে হবে তা এখন মন্ত্রিসভা সিদ্ধান্ত নেবে। দুদিনের দিল্লি সফরে এসেছেন শ্রমিক। বিজেপির একাধিক শীর্ষ নেতার সঙ্গে দেখা করার পরিকল্পনা রয়েছে তার। 5 রাজ্যে ভোট পর্ব মেটার পরে কেন্দ্রীয় মন্ত্রিসভার সম্প্রসারণ নিয়েও চিন্তাভাবনা শুরু হয়েছে বিজেপির অন্দরমহলে। সূত্রের খবর, মন্ত্রিসভা সম্প্রসারণের বিষয়টি দীর্ঘ সময় ধরে ঝুলে রয়েছে। মহারাষ্ট্র, বিহারের একাধিক শরিক দলের সাংসদকে মন্ত্রিসভায় স্থান দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। পশ্চিমবঙ্গে বিজেপির অভূতপূর্ব ফলের পরে রাজ্য থেকে এক বা একাধিক সাংসদকে কেন্দ্রীয় মন্ত্রী করা হতে পারে বলে জোর চর্চা। কারা মন্ত্রী হতে পারেন তা নিয়েও জল্পনা চলছে। সূত্রের মতে, রাঢ়বাংলায় বিজেপির ভালো ফলের পেছনে উল্লেখযোগ্য ভূমিকা নেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খা, তাকে পুরস্কৃত করা হতে পারে। অনেকের মতে মন্ত্রিত্ব পাওয়ার দৌড়ে আছেন শ্রমিক ভট্টাচার্য নিজেও। উদাহরণ দিয়ে তারা বলেছেন, গুজরাটে গত বিধানসভা নির্বাচনে বিজেপি ভালো ফলের পেছনে রাজ্যের যে সভাপতি CR পাতিল গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন, পরে তাকে কেন্দ্রীয় মন্ত্রী করা হয়। অতএব শ্রমিক ভট্টাচার্য এবং সৌমিত্র খা এই দুজন কেন্দ্রীয় পূর্ণমন্ত্রীর পদে হয়তো যোগ দিতে পারেন। এখন শুভেন্দু এবং অমিত শাহ যে টিমটা তৈরি করছেন না,
এই টিমটা হচ্ছে একেবারে মারাত্মক টিম। এই যে আজকে যে কত খবর হয়েছে তা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। মানে আমি কটা খবর করব, কোনটাকে করব, কোনটাকে বাদ দেবো, তার মধ্যে দুটি আমি বেছে নিয়েছি। প্রথম হচ্ছে এই ইউনিভার্সাল সিভিল কোড, আর একটি বিকেলবেলা যেটা করব সেটা হচ্ছে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানো, কিভাবে তাদেরকে ফেরত পাঠানো হবে সেই বিষয়ে আমি বিকেলবেলা ভিডিও করব। এখন যেটা দাঁড়াচ্ছে, ইউনিভার্সাল সিভিল কোড হলে কি হবে, আপনার ওই মুসলিম আইন, মুসলিম পার্সোনাল ল বোর্ড যেটা আছে সেটা সম্পূর্ণ খারিজ হয়ে যাবে। আর এতে কিন্তু মুসলিম ল বোর্ডের খারিজের ব্যাপারে যখন সুপ্রিম কোর্টে অ্যাপিল করেছিল কেন্দ্রীয় সরকার, সুপ্রিম কোর্ট বলেছিল হ্যাঁ ঠিকই, একই দেশে দুটো বিধি চলতে পারে না, অর্থাৎ অভিন্ন দেওয়ানি বিধি লাগু করার পক্ষে সুপ্রিম কোর্ট তখন রায় দিয়েছিল। সেই রায়ে একবারে পুরো দেশে চালু না করে বিজেপি একটু চালাকি করে যে যে রাজ্যগুলো জিতছে সেই রাজ্যগুলোতে এই বিধিটা চালু করছে। এখন আমাদের এখানে বিজেপি জিতেছে, বিজেপি জেতায় এখন অভিন্ন দেওয়ানি বিধি চালু হয়ে যাচ্ছে, মুসলিম ল বোর্ড বিলুপ্ত হয়ে যাবে। এরপরে হচ্ছে আপনার অবৈধ জমি যে সমস্ত জায়গায় এর হয়েছে অবৈধ নির্মাণ, সেগুলি ভাঙার কাজ শুরু হয়ে গেছে। এবার এদিকে একটু নজর দিন, অবৈধ নির্মাণ নিয়ে হুঁশিয়ারি, বাড়ি ভাঙতে চলে এলো বুলডোজার। এই হচ্ছে বুলডোজার দিয়ে বাড়ি ভাঙার ছবি। এরা করে কি, এটা হচ্ছে কোন কোন অঞ্চল আপনাকে আমি বলে দিচ্ছি। বেআইনি নির্মাণের ক্ষেত্রে শূন্য সহিংসতা অর্থাৎ জিরো টলারেন্স নীতি নিয়েছে। বুধবারই একথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুরো এলাকায় বেআইনি নির্মাণের ক্ষেত্রে সংশ্লিষ্ট বাড়ির জল ও বিদ্যুতের সংযোগ ছিন্ন করে দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। আর সেই হুঁশিয়ারি কয়েক ঘন্টার মধ্যেই তিলজলার পুরা কারখানা, যেটা আগুন লেগেছিল একটা কারখানায়, চামড়ার কারখানায়, সেটা ছিল অবৈধ, সেটার ভাঙার কাজ শুরু করলো কলকাতা পুরসভা। বুধবার বিকেলে দুটি বুলডোজার দিয়ে সেই কাজ শুরু করে পুরকর্মীরা। এই কাজের সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি আটকাতে এলাকায় মুড়ে দেওয়া হয়েছিল কেন্দ্রীয় বাহিনী দিয়ে। এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তে নেবে কারখানার মালিক এবং সুপারভাইজারকে গ্রেপ্তার করেছে লালবাজার। এই প্রসঙ্গে তিলজলা, তপসিয়া, মোমিনপুর, একবালপুর এলাকায় নাম আলাদা করে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। এই সমস্ত জায়গাগুলো হচ্ছে মুসলিম অধ্যুষিত এবং এরা কি করে, দেওয়ালের পাশে, ধরুন আপনার বাড়ি দেয়াল আছে, এবার ওখান থেকে আর একটা বাড়ি শুরু করে দিল, মানে ওনার দেওয়ালের এদিকে প্লাস্টার মেরে দিল, প্লাস্টার মেরে দিয়ে নিজের দেয়াল হয়ে গেল। আমাদের দেশেতে সেই নিয়ম নেই। আমাদের দেশে হচ্ছে 3.5 ফুট ছেড়ে একটা বাড়ির পাঁচিল থেকে আর একটা বাড়ির পাঁচিল দূরত্ব হবে মিনিমাম 2.5 ফিট থেকে 3.5 ফিটের মধ্যে। যদি বড় বাড়ি হয়, উঁচু বাড়ি হয় তাহলে 3.5 ফিট, আর যদি একতলা দোতলা বাড়ি হয় তাহলে 2 ফিট কি 2.5 ফিট এরকম ছাড়তে হয়। কিন্তু সেখানে কোনো এই সমস্ত এলাকায় অবৈধ, মানে যারা অনুপ্রবেশকারী আছে তারা এখানে ঢুকে বৈধ যারা আছে তাদের সঙ্গে মিলেমিশে এই কাজটি করে থাকে। তাদেরকে তো এক তো ধরা হচ্ছে, ধরে তাদেরকে ডিপোর্ট করা হবে, এখন অ্যারেস্ট করা হচ্ছে। দ্বিতীয় হচ্ছে এদের ওপর, এদের সমস্ত বাড়ি ঘরদোর যেগুলো আছে সেগুলো সমস্ত বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হবে। বুলডোজারের একটা রেওয়াজ চালু হয়ে গেল বলা যায়। যে রেওয়াজটা শুরু করেছিলেন আমাদের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, যার জন্য আমি বারবার আপনাদের মনে করিয়ে দিই, যোগী আদিত্যনাথ যখন তার গলায় যখন উত্তরীয়টা পরিয়ে দেন এবং বলেন, হয়তো তিনি বলেছেন আমার কাজ এবার তুমি নিজে নিয়ে নাও, আমার কাজ তুমি এগিয়ে নিয়ে চলো, বাংলাকে পরিষ্কার করার কাজ করো, দেশকে আইনের শাসনের মধ্যে নিয়ে এসো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।